আমেরিকার একটি সংস্থা যারা নাম ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তারা বলছে ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন হচ্ছে এবং এই লঙ্ঘনের দায়ে তারা ভারতের যে গোয়েন্দা সংস্থা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একটি সুপারিশ করেছে যে ভারত এতদিন বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে দিনের পর দিন সবক দিয়ে গেছে, সেই ভারতের ভিতরে এখন ধর্মীয় স্বাধীনতা গুরুতর লঙ্ঘন হচ্ছে এবং কে নিষিদ্ধ করার মতো গুরুতর বিষয় ঘটে যাচ্ছে। এখন এগুলো সবকিছুর পিছনে হচ্ছে একটা পলিটিক্স কাজ করে। সেই পলিটিক্সটা হচ্ছে এখন আন্তর্জাতিকভাবে ইউনাইটেড স্টেটস ইজ ট্রাইং টু গেট ইন্ডিয়া অন দেয়ার সাইড, বাট ইন্ডিয়া ইজ নট অ্যাকচুয়ালি গোয়িং অ্যাবসলিউটলি অন দ্যাট ওয়ে। তিনি দিল্লিতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশে এতে বহুগুণ বেশি যে সংখ্যালঘু নির্যাতন ভারতে হয় সেই বিষয়ে মনে তার কাছে কেউ কোনো তথ্য হয়তো দেন। কিন্তু যাক, পরিষ্কার অবশেষে সত্য বেরিয়ে এসছে। আমেরিকার একটি সংস্থা যারা নাম ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, তারা বলছে ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘন হচ্ছে এবং এই লঙ্ঘনের দায়ে তারা ভারতের যে গোয়েন্দা সংস্থা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য একটি সুপারিশ করেছে, যেটি নিয়ে দিল্লি তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। অর্থাৎ পুরো গণেশ উল্টে যাওয়ার মতো একটা অবস্থা, যে ভারত এতদিন বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে দিনের পর দিন সবক দিয়ে গেছে, সেই ভারতের ভিতরে এখন ধর্মীয় স্বাধীনতা গুরুতর লঙ্ঘন হচ্ছে এবং কে নিষিদ্ধ করার মতো গুরুতর বিষয় ঘটে যাচ্ছে। আপনার বিশ্লেষণ শুনবো। হ্যাঁ, আমি এটা বলার আগে আসলে একটা চমৎকার পয়েন্ট আসলে অ্যাডভোকেট আব্দুর রশিদ যেটা এনেছেন আর কি, এটাই হচ্ছে আসলে বড় কথা, যে এখানে স্টেট গুলো কিন্তু আপনার এক একটা সভরেন কান্ট্রির মতো, সেইটার উপরেই কিন্তু আপনার এটা বিশেষ করে বলতে গেলে আমরা জানি কোন স্টেট গুলোকে সে টার্গেট করছে, যে স্টেট গুলো হচ্ছে এই ধরনের আপনার ইমিগ্রেন্ট গুলো যারা বেশি বা গ্রিন কার্ড পেয়েছেন আর কি। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আই থিংক। এটা আমরা যোগ করে রাখলাম। জি জি, ভারত দেখুন ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে আমরা জানি যে এখন লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয় ভারতকে, সেখানে কিন্তু বসে আছে আমরা জানি একটা ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল, মোদি যেটা হচ্ছে হেড, এবং সেটাই হচ্ছে আপনি মনে করেন সেই প্রাইম মিনিস্টার। আসলে দেখুন ধর্মীয় ভাবে তারা বলে দে আর ভেরি প্লুরালিস্টিক কান্ট্রি, ভেরি ডেমোক্রেটিক কান্ট্রি, দ্য স্মল ওয়ার্ল্ড ইন্ডিয়া। এবং বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে যেগুলো হচ্ছে আপনার রাজনৈতিক কতগুলো আপনার অ্যাটাক পেয়েছে বা মাইনরিটি রাজনৈতিক কিছু ঘটনা ঘটেছে, জি আমি আমি তাও বলবো যে মাইনরিটি হিসাবে তাকে না দেখে সেখানে দেখতে হবে যে তাকে বাংলাদেশের সিটিজেন হিসাবে। আমরা জানি অভ্যুত্থানের পরে এগুলো হয়েছে, এগুলো তোলফাল করে ফেলছে এবং তুলসী কাবাড পর্যন্ত আপনার ইন্ডিয়াতে গিয়ে এটার উপরে বারবার কিন্তু ফোকাস করতে চাচ্ছে, বিকজ মানুষের যখন ভ্যালিডার কোনো পয়েন্ট থাকে না তখন এই ছোট ছোট এগুলা নিয়ে তারা কিন্তু এ করতে, এবং তার একটাই উদ্দেশ্য তাদের বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করা, যেটা হচ্ছে দুপের মুখে আমরা সেগুলো আলোচনা করেছি। এখন ভারতের যখন নিজের ঘাড়ে এটি উঠে গেল তখন কি হলো, যে কানাডার সাথে যেটা ইয়েটা হলো, এর আগে তো আপনার কানাডার সাথে যেটা হলো আপনার দেখুন একটা যে মাইনরিটি গ্রুপ আপনি শিখ বলেন তাদের নেতাকে যে মেরে ফেলা, সেখানে কানাডার সাথে গেল তাদের এই অবস্থা। এখন এইখানে আপনার দেখুন ইউনাইটেড স্টেটসে যে অবস্থা, যে আরো টার্গেট করছে কিলিং এর জন্য, অর্থাৎ এখানে কারা, এখানে আছে মুসলিম আছে, মাইনরিটি যদি আপনি বলেন, সংখ্যালঘু যদি বলতে বলেন, ইন্ডিয়াতে খ্রিস্টান আছে এবং আপনার যে শিখ আছে। সো তারাই কিন্তু এদিকে বলতেছে যে তারাই হচ্ছে সবচেয়ে বড় ডেমোক্রেসি এবং তারাই হচ্ছে হিউম্যান রাইটের দেশ। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই মাইনরিটির উপর যে কিলিং টর্চার বিশেষ করে আমরা জানি যেটা হচ্ছে, কম্পেয়ার টু যদি আপনি বাংলাদেশের সিচুয়েশন দেখেন, নাথিং এট দ্য হাইয়েস্ট লেভেল, একজনকে গরুর মাংস রাখার জন্য একেবারে পিটিয়ে মেরে ফেলা হলো। সো এখন ইউনাইটেড স্টেটস এর যে সংস্থার যেটা কথা বলছেন, স্বাভাবিকভাবে দে অ্যাকচুয়ালি রেজ দিস কনসার্ন, দিস ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং, সো উই নিড টু বি। এখন এগুলো সবকিছুর পিছনে হচ্ছে একটা পলিটিক্স কাজ করে। সেই পলিটিক্সটা হচ্ছে এখন আন্তর্জাতিকভাবে ইউনাইটেড স্টেটস ইজ ট্রাইং টু গেট ইন্ডিয়া অন দেয়ার সাইড, বাট ইন্ডিয়া ইজ নট অ্যাকচুয়ালি গোয়িং অ্যাবসলিউটলি অন দ্যাট ওয়ে। সো এই জিনিসটা নিয়ে কিন্তু এখন আরো বেশি মানে কি বলবো যে কারাকারি বাড়াবাড়ি এটা আরো বেশি হচ্ছে আর কি। কারণ ইন্ডিয়া, আমি বরাবরই অনুষ্ঠানে বলছি যে দেয়ার কাইন্ড অফ মিল্কিং দ্য কাউস ফ্রম বোথ সাইড। সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াকে বলা হচ্ছে যে আমরা উই আর ওল্ড ফ্রেন্ডস, আমেরিকা বলা হচ্ছে উই আর নিউ ফ্রেন্ডস। আপনি দুই নৌকায় পা দিয়ে তো চলতে পারবেন না, কিন্তু ইফ ইউ হ্যাভ রিয়েলি ব্যাগেজেস, আপনার নিজের যদি কতগুলো ব্যাগেজেস থাকে, ইউ বেটার ক্লিন দোজ ব্যাগেজেস বিফোর ইউ টক অ্যাবাউট আদার কান্ট্রি, বিফোর ইউ টক অ্যাবাউট। সো this is like a yes, আপনি যা বলছেন 180-degree turn around. I think eventually বলেন at the end of the day যে truth prevail. So this is what actually coming up in that way.
সো আই উড সে দ্যাট আই থিঙ্ক আমেরিকান সংস্থা যেটা টার্গেট করেছে, পয়েন্ট করেছে, এটা হয়তো আগেও করা উচিত ছিল তাদের, করে নাই বিকজ অফ দিস ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড দ্য অ্যালায়েন্স দে আর লুকিং ফর। জি, আমি অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে আসবো, তার আগে প্রফেসর গোলাম মাতবর আপনার কাছে একটা ভিন্ন প্রশ্ন রাখতে চাই। সেটা হলো, এতদিন বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে ভারত পলিটিক্স করেছে, কারণ আপনি বলছিলেন যে এইগুলো আসলে আন্তর্জাতিক পলিটিক্সেরই একটা অংশ, যে আমেরিকা ইভেন যেটি করছে সেটি হয়তো পলিটিক্সেরই একটা অংশ ভারতের ব্যাপারে। এতদিন বাংলাদেশের বিষয় নিয়ে ভারত করেছে এবং ভারত সেটি নিজেরা দাবি করেছিল। এখন যখন আমেরিকা দাবিটা করলো, আমেরিকার একটা সংস্থা বললো, বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে ভারতের সাথে পাল্টা পলিটিক্স করার সুযোগ কতটা তৈরি হলো? আমি মনে করি বাংলাদেশের এটা এইভাবে প্রতিপক্ষ যেটা আমরা করি টিক ফর ট্যাক, এসব না করে বাংলাদেশ মাস্ট স্ট্যান্ড ইন দিয়ার পজিশন। ওকে, এবং যেটা আপনি চেষ্টা করছেন জঙ্গি রাষ্ট্র হিসাবে বা বাংলাদেশে মাইনরিটি করেছে, এটা কিন্তু টিকে নাই, এটা কিন্তু সবাই জেনে গেছে অলরেডি। এখন যেগুলো মাইনরিটি কেন অ্যাটাক হবে, হ্যাঁ ওই সময় যে বিপ্লবটা হয়েছে সেখানে কিন্তু অনেকের উপরে অ্যাটাক হয়েছে, বিশেষ করে পলিটিক্যালি যারা খুব অ্যাসোসিয়েটেড ছিল যে অতীতের যে স্বৈরাচারী সরকার, তাদের উপর হয়েছে। সেটা কিন্তু হিন্দু হিসাবে হয় নাই, মাইনরিটি হিসেবে হয় নাই, সেটা হয়েছে রাজনৈতিক ভাবে। সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু দুপে টিকে নাই। এবং ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল নিজে গিয়েও দেখেছেন এবং তাদের অম্বাডসপারসন গিয়েও দেখেছেন, দ্যাটস নট ট্রু। ওকে, সো এইটাকে রিটালিয়েট বাংলাদেশ করা মানে হচ্ছে ওই কুকুর আমাকে কামড় দিয়েছে, আমিও কুকুরকে কামড় দিতে যাব। বাংলাদেশ শুড নট ডু ইট। লেট অ্যাকচুয়ালি চমৎকার পরামর্শ দিয়েছেন আপনি। থিংস টু আনফোল্ড ইন ইটস ওন ওয়ে। এবং বাংলাদেশের এটাই হবে ম্যাচিউরিটি এই ক্ষেত্রে আমি মনে করি যে শো করা। ওকে, অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র তারা রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বলেছে তা নয়, একসঙ্গে ভারতের ব্যাপারেও কনসার্ন জানিয়েছে, অর্থাৎ ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে তারা কনসার্ন জানিয়েছে। অনেকগুলো প্রেক্ষাপট তো আছে, ইভেন 2023 সালে এই নিউ ইয়র্কে যে শিখ একজন নেতাকে হত্যা করা হলো, যেটির সঙ্গে জড়িত বলে আমেরিকার ধারণা। সবকিছু মিলে এই ঘটনাটা ভারতের ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে তারা এটাকে, যদি আমরা দেখছি উড়িয়ে দিয়েছে, ভারতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত কিছুটা হলেও সহনশীল হবে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই। আসলে দেখেন, ভারতের এই যে মানে ধর্মীয় স্বাধীনতার উপর যে আঘাত, সংখ্যালঘুদের বিশ্বাসের প্রতি যে আঘাত, এগুলো কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা নেইবার কান্ট্রিগুলো অত শক্তিশালী না হওয়ার কারণে আমরা ওয়াশিংটনে এই স্ট্রং লবিটা করতে পারি নাই, বা আমরা বুঝাতে পারি নাই যে আসলে ভারতে কি হচ্ছে। কিছুদিন আগে তুলসী গ্যাবার্ড যখন ভারতে গেলেন, তিনি দিল্লিতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু বাংলাদেশে এতে বহুগুণ বেশি যে সংখ্যালঘু নির্যাতন ভারতে হয় সেই বিষয়ে মানে তার কাছে কেউ কোনো তথ্য হয়তো দেন। কিন্তু যাক, পরিষ্কার অবশেষে সত্য বেরিয়ে এসছে। এবং দেখেন, ভারতকে ওই যে আপনার ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্রিডম, এরা কিন্তু সাজেস্ট করেছে যে ভারতকে যেন কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ যেই সব দেশে ধর্মীয় স্বাধীনতার ঘাটতি রয়েছে, সরকার কর্তৃক ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়, সেসব দেশকেই কিন্তু এই লিস্টের মধ্যে নেওয়া আসে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা অ্যালিগেশন, যেটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে নেই, কিন্তু ভারতের বিপক্ষে চলে আসলো। এখন ভারত কি করেছে দেখেন, ভারত পশ্চিমা বিশ্বের মধ্যে তার গোয়েন্দা সংস্থা দ্বারা আমেরিকার কানাডার নাগরিকদেরকে হত্যা করছে যারা ভারতের মুক্তি সংগ্রামী নেতা হিসেবে পরিচিত। যেমন আপনি জানেন যে কানাডাতে জাস্টিন ট্রুডো নির্ঝর হত্যাকাণ্ডর যে ঘটনাটা ঘটে গেল, এটা নিয়ে কানাডার সাথে ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনের একটা বিশাল বড় ঘাটতি তৈরি হয়েছে, এটা এখনো পর্যন্ত চলছে। এরপরে আমেরিকার ভূখণ্ডে এসে এখানে দেখেন ভারত হায়ার করেছে একজন বিজনেসম্যানকে, এবং সেই বিজনেসম্যান তার টাকা দিয়ে হায়ার করেছেন একজন আমেরিকান এজেন্টকে হত্যা করার জন্য, গুরবাজ সিং পান্নুকে। এবং যাকে ওই ব্যক্তি যার নাম হচ্ছে নিখিল গুপ্তা, যিনি হত্যা করেছেন, বর্তমানে তিনি অ্যারেস্ট রয়েছেন ইউরোপের একটা দেশের মধ্যে, আমি মনে হয় যে এক দেশে উনি গ্রেপ্তার আছেন। তো তিনি হায়ার করেছেন যে লোকটাকে এই পান্নু সিংকে হত্যা করার জন্য, তিনি কিন্তু আনফরচুনেটলি একজন এজেন্ট ছিলেন, আমেরিকার আন্ডারকভার এজেন্ট। সো যার ফলে কিন্তু বিষয়টাকে ধরা খেয়েছে। এবং যেটা ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস যেটা রিসেন্টলি উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ডটাকে যুক্তরাষ্ট্র কিন্তু প্রিভেন্ট করতে সমর্থ হয়েছে। তো এর মানে যুক্তরাষ্ট্র, কানাডার মতো পশ্চিমা দেশগুলো এখন বুঝে গেছে যে ভারত তাদের শক্তিকে দেশের বাইরে এক্সটেন্ড করে ভারত সম্পর্কে যারা কথা বলবে, ভারতের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে যারা কথা বলবে,
তাদের বিরুদ্ধে ভারত এখন বিভিন্ন দেশে, কানাডা এবং আমেরিকার মতো দেশে এসে তারা গুপ্ত হত্যা চালাতে পারে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় কনসার্ন এবং আমরা এটা কোনোভাবে অ্যালাউ করতে পারি না। এবং আমরা মনে করি যে এই জন্য বাংলাদেশের মতো দেশগুলো, যাদের প্রতি ভারতের অভিযোগ সবচেয়ে বেশি নেবারিং কান্ট্রিতে, যে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, অর্থাৎ নিজের দোষ না দেখে সে অন্যের দোষ দেখিয়ে সেগুলো নিয়ে লবিং করে, আমাদের উচিত শক্তিশালী স্ট্রং লবিয়াস্ট গ্রুপ রাখা ওয়াশিংটনে, যে এই জিনিসগুলো যাতে আমরা এক্সাম্পল হিসেবে ভবিষ্যতে যখন বাংলাদেশকে নিয়ে এই ধরনের কথা বলবে ইন্ডিয়া, তখন যেন আমরা ওয়াশিংটনে এই জিনিসগুলো তুলে ধরতে পারি। তাদের রিপোর্ট দিয়ে যেন আমরা তাদের যুক্তি খণ্ডন করতে পারি যে দেখো তাদের দেশে কি হয়েছিল। তাদের দেশ তো রয়ের মতো একটা এজেন্সি, আমেরিকা কানাডার মতো দেশে এসে তারা গুপ্ত হত্যা চালানোর মতো যারা সাহস দেখায়। সুতরাং আসলে ভারত যে মোদী সরকারের আমলে একটি সাম্প্রদায়িক জাতীয়তাবাদী শক্তি, যে শক্তির উত্থান এখানে শুধু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, গোটা ওয়ার্ল্ডের মানুষের ধর্মীয় এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য যে একটা বড় থ্রেট, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এবং এটাই আমাদেরকে বোঝাতে হবে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।